Assalamu alaikum. This is SM Asud. Welcome to Holy Chat Online Education's English class. Hopefully, you are keeping very well by the Almighty Allah. I am also fine. Dear students, COVID-19 is not only our problems, it is the global problem. In this situation, don't be panic. Keep courage to fight against this virus. Today, I am going to take a very important class of English grammar. Our topic is right form of verbs. I think you will be benefited by watching this class. Hopefully you will enjoy it. Dear students, let's start the class right form of verbs. তারা প্রিয় শিক্ষার্থীরা চলো শুরু করা যাক রাইট ফর্ম অফ ভার্বস। এর বাংলাটা কি হয়? ভার্ব এর সঠিক গঠন। ভার্ব এর সঠিক গঠন বা রাইট ফর্ম অফ ভার্বস শিখতে হলে আমাকে প্রথমে জানতে হবে ফর্মস অফ ভার্ব। ফর্মস অফ ভার্বগুলো কি কি? একটা নাম্বার 1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা B1 বলি। ভার্বের পাস্ট ফর্ম B2, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম B3। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করেও আমরা একটি ফর্ম গঠন করি। তারপর রয়েছে জিরান্ট বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের সাথে অ্যান্ড যুক্ত করে আমরা একটি ফর্ম গঠন করি। তারপর রয়েছে ইনফিনিটিভ ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে 6 প্রকার কেউ রয়েছে ফর্ম রয়েছে, বাট প্রত্যেকটা ফর্মেরই কি আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে। তুমি যেমন মনে করো এখানে ভার্বের বেস ফর্ম যেখানে গো হবে, আমি এখানে কিন্তু গন ব্যবহার করতে পারবো না, আবার যেখানে গোয়িং হবে সেখানে কিন্তু ওয়েন্ট হবে না। তার মানে প্রত্যেকটা ভার্বের ফর্মেরই আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে। তো আজকে আমরা আলোচনার মাধ্যমে সবগুলো ভার্বের ফর্মগুলোর আলাদা আলাদা যে ব্যবহার রয়েছে এগুলো আমরা শিখব। তার আগে চলো আমরা কিছু অক্সিলিয়ারি ভার্বগুলো মুখস্থ করে নেই। মেমোরাইজ দ্য ফলোইং অক্সিলিয়ারি ভার্বস। টু বি ভার্বগুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর কমন কি রয়েছে? পি, এবং বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? বিন। তাহলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? বিন। টু ডু ভার্ব। টু ডু ভার্বগুলো কি কি? ডু, ডাস এবং ডিড। টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কি? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। তারপরে রয়েছে মডাল অ্যান্ড সেমি মডাল। মডালগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এগুলো হচ্ছে মডেলস। আর কিছু সেমি মডেলস, যেগুলো আছে এগুলো হচ্ছে সেমি মডেলস। তার মানে যদি আমরা এই 6 প্রকার ভার্বের সবগুলা ফর্ম সম্বন্ধে আমরা বিস্তারিত জানি এবং এগুলোর প্রয়োগগুলো ধরতে পারি, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে ভালো করা সম্ভব। শিক্ষার্থীরা, রাইট ফর্মস অফ ভার্বে ভালো করার জন্য আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্বন্ধে একটি সুস্পষ্ট ধারণা থাকা লাগবে। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে কি? সক্রিয়। মানে সক্রিয়টা কে সক্রিয় থাকবে? সাবজেক্ট। তাহলে বলতে পারি আমরা সাবজেক্ট নিজে যদি কর্ম সম্পাদনা করে, সে যদি নিজের কাজটি নিজেই সম্পাদনা করে, তাহলে সেন্টেন্সটি হবে অ্যাক্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাক্টিভ সেন্টেন্সে সাধারণত ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে। আমরা জানি একটা ব্যক্তি নিজের কাজ নিজে সম্পন্ন করতে পারে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। মানে এক্সাম্পল দেখো, আই গট এন অ্যাওয়ার্ড, আমি একটি পুরস্কার পেয়েছিলাম। উই হ্যাভ স্টার্টেড এ নিউ প্রজেক্ট। দুটাই সেন্টেন্সে কি? সাবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট। তারপর দেখো প্যাসিভ। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। মানে কে নিষ্ক্রিয় থাকবে? সাবজেক্ট। তাহলে বলা যায় সাবজেক্ট নিজে কোনো কাজ করবে না, অন্য কাউকে দিয়ে কাজটি করিয়ে নেবে। প্যাসিভ সেন্টেন্সে সাধারণত কি থাকবে? একটা বস্তুবাচক সাবজেক্ট থাকবে। স্ট্রাকচার সাবজেক্ট, তারপর থাকবে কি? সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন বাই, টু, উইথ, অবজেক্ট। এখন মনে করো এখানে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে প্রিপোজিশন থাকতে পারে, অনেক সময় নাও থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। এখন এক্সাম্পলটা দেখো, আই গট অ্যান অ্যাওয়ার্ড ওয়াজ গটেন বাই মি। একটা অ্যাওয়ার্ড আমার দ্বারা পাওয়া হয়েছে। তাহলে এখানে কে পেয়েছে? আমি পেয়েছি। বাট এখানে সাবজেক্টটা কি? অ্যান অ্যাওয়ার্ড, একটা বস্তু। মানে সাইন্সটা কি? প্যাসিভ। এখানে দেখো, এ নিউ প্রজেক্ট হ্যাজ বিন স্টার্টেড বাই আস। এ নিউ প্রজেক্ট হচ্ছে কি? একটা বস্তু। এখানে দেখা হয়েছিল, এখানে ছিল একটা কি? অবজেক্ট। বাট এখানে কি হয়ে গেছে? সাবজেক্ট। এখানে সে অবজেক্টটা কি অবস্থায় রয়েছে? সক্রিয় অবস্থায় রয়েছে। মানে এটা হচ্ছে একটা বস্তুবাচক সাবজেক্ট। তার মানে এটা কি? একটা প্যাসিভ সেন্টেন্স। এ নিউ প্রজেক্ট হ্যাজ বিন স্টার্টেড। তাহলে প্রথমে এ নিউ প্রজেক্ট, পরে সাবজেক্ট, পরে একটা অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু এটা পারফেক্ট সেন্টেন্স, তাই আমরা কি দিয়েছি? একটা বিন দিয়েছি, স্টার্টেড বাই আস। এখন দেখো আমরা মূল ফর্মে চলে আসি। প্রথমে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা যখন কোনো প্যাসেজ শুরু করবে, প্যাসেজের শুরুতে প্যাসেজটা ভালোভাবে পড়ে নেবে।
পড়ার পর দেখবে প্যাসেজটা কোন ফর্মে আছে। প্রথম দু একটা লাইন পড়ার পরেই তোমরা বুঝে ফেলবে এটা কি পাস্ট টেন্সের আর প্রেজেন্ট টেন্সের। সাধারণত পাস্ট এবং প্রেজেন্ট দুই টেন্সেই দেওয়া থাকে। যদি প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে তাহলে আমাদের কিছু অ্যাডভার্ব অনেক সময় থাকে, যেমন ধরো নাওএডেজ, নর্মালি, অকেশনালি, জেনারেলি, অফেন, এভরিডে থাকে, তাহলে বুঝতে হবে এগুলো কি একটা প্রেজেন্ট টেন্সের প্যাসেজ। সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ভার্বই কি হবে, প্রেজেন্ট ফর্মে হবে। যেমন ধরো এভরিডে মৌসিনা ওয়ার্কস at her garden at afternoon. Blooming flowers give her much pleasure. Work subject third person second number, এই জন্য আমরা as দিয়ে যোগ করেছি। But blooming flowers present form give her much pleasure. তারপরে দেখো to do verb গুলো কি কি, do, does, did আমরা জেনে এসেছি। এরপর সব সময় ভার্বের বিস্তরণ হবে, কোনো রুলস মেনটেন করে না, যে কোনো সময় তোমার do, does, did দেখো তারপরে কি দিয়ে দেবে, ভার্বের বেস ফর্ম দিয়ে দেবে। যেমন ধরো the government did not take precautionary steps about COVID-19 and did আছে কি দিয়েছি আমরা, take। তারপর why do you expect more facilities, এখানে কি do আছে, তাহলে কি দেবো আমরা, ভার্বের বেস ফর্ম expect। তারপরে দেখো মডেল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। এটাও তুমি যেখানে মডেলস দেখবে, মডেলস পরে ভার্বের বেস ফর্ম। you must help the affected people, they will be grateful to you। পরে দেখো আছে কি প্রিপোজিশন টু এর পর ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে টু এর পরে আইএনজি হয়, সেটা আমরা পরবর্তী আলোচনা করব। ফর এক্সাম্পল, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড এক্সারসাইজ, ইট হেল্পস আস টু কিপ ফিট। তার মানে টু পরে কি রয়েছে, ওয়াক, ভার্বের বেস ফর্ম। ইট হেল্পস আস টু কি হচ্ছে ভার্বের বেস ফর্ম, কিপ ফিট। তাহলে আমাদের মনে রাখতে হবে টেক্সটটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ম্যাক্সিমাম ভার্ব প্রেজেন্ট টেন্স হবে, টু ডু ভার্বের পরে বেস ফর্ম হবে, অক্সিলারি ভার্বের পরে মডেল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম হবে এবং টুর পরে বেস ফর্ম হবে। ভার্বের পাস্ট ফর্ম বা B2। তাহলে আমরা ইতিমধ্যে বলেছি তোমরা যখন প্যাসেজটি পাবে, রাইট ফর্ম ভার্বসের জন্য অনুচ্ছেদটা দেওয়া থাকবে, এই প্যাসেজটি তোমরা প্রথমে খুব ভালোভাবে পড়ে নেবে। যদি এই প্যাসেজটি কোনো বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক কোনো ঘটনা, অতীতকালের কোনো সময়, অতীত নির্দেশক কোনো ওয়ার্ড, যেমন ওয়ান ডে, ওয়ান্স, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, সিন্স, এগো, লেটার, দ্য প্রিভিয়াস ডে দ্বারা শুরু হয় বা ভিতরে থাকে, তাহলে এবং সেন্স যদি কি অবস্থায় থাকে, অ্যাক্টিভ অবস্থায় থাকে, তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবে। মোট কথা হচ্ছে যদি প্যাসেজে তুমি অতীত নির্দেশক কোনো ক্লু তুমি খুঁজে পাও, তাহলে ভার্বটি কি হবে, সবসময় ভার্বের পাস্ট ফর্ম হবে যদি অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে থাকে। আর যদি প্রেজেন্ট প্যাসিভ অবস্থায় থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে এক্সাম্পল দেখো, লাস্ট নাইট আই ড্রিম এ গুড ড্রিম, গত রাতে আমি একটি ভালো স্বপ্ন দেখেছিলাম। লাস্ট নাইট, গত রাত, পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা এখানে ভার্ব দেওয়া আছে কি, ড্রিম, ড্রিমের পাস্ট ফর্ম কি, ড্রিমড। সেম সেন্টেন্সটাই দেখো, লাস্ট নাইট, এখানেও লাস্ট নাইট দেওয়া আছে। এখানে লাস্ট নাইট আছে বলেই যে শুধু আমি এখানে মূল ভার্ব পাস্ট ফর্ম দেবো, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখো লাস্ট নাইট এ গুড ড্রিম, এটা একটা কি বস্তু, গুড ড্রিম, সাবজেক্ট অবস্থায় কি আছে, বস্তু সাবজেক্ট অবস্থায় আছে, তার মানে এটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স কি করতে হবে, অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লাস্ট নাইট এ গুড ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি। ওকে, তারপরে দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ বিগ ব্যানিয়ান ট্রি ইন দ্য ভিলেজ। এখানে ওয়ান্স মানে কি, পাস্ট, অতীত সময়ের ঘটনা, একদা ছিল। ওকে, তাহলে দেয়ারের পরে একটা গ্যাপ, বাট এখানে কোনো কি নেই, কোনো সাবজেক্ট নেই, এটাকে বলা হয়, এখানে দেওয়া আছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তার মানে ওই ভার্বের পরে যে নাউনটি থাকবে এটা অনুসারে আমাকে কি দেওয়া লাগবে, এটি সিঙ্গুলার কিংবা প্লুরাল যেটা হোক, এটা অনুসারে আমাকে ভার্বটা বসাতে লাগবে। তার মানে এখানে কি অবস্থায় আছে, এ বিগ ব্যানিয়ান ট্রি, একটি বড় বৃক্ষ, তার মানে কি সিঙ্গুলার, এখানে ভার্ব কি হবে, ওয়াজ। ওকে, তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা B3 যেটা আমরা বলি। প্রথমটা কি রয়েছে, অ্যাক্টিভ সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, মনে রাখবে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ওকে, এক্ষেত্রে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে দেখবে তোমরা সেন্টেন্সে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, রিসেন্টলি, লেটলি, পারফেক্টলি ওয়ার্ডগুলো থাকবে, বা এগুলো থাকলে তুমি বুঝে নেবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং এক্ষেত্রে অবশ্যই কি লাগবে, হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, দেখো জাস্ট নাও উই হ্যাভ রয়েছে, মূল ভার্বে কি হবে, হিয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হিয়ার্ড। স্যাড নিউজ। সেকেন্ড সেন্টেন্স, মাই ফ্রেন্ড হ্যাজ রয়েছে, ব্যাকেটে কি, ডাই, ফর
অফ করোনা ভাইরাস, তাহলে কি হবে ডাই, হ্যাজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্সন ফর্ম, মাই ফ্রেন্ড হ্যাজ ডাইড অফ করোনা ভাইরাস। তারপর দেখো প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরে কি হবে বি3 হবে। বি ভার্বগুলো আমরা পড়েছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বিন, এগুলো হচ্ছে কি ভি ভার্ব। এরপরে কি হবে মূল ভার্বের পাস্ট পার্সন ফর্ম হবে। এখন দেখো দ্য ইংলিশ ইজ কি ভি ভার্ব, স্পোকেন অল ওভার দ্য world. Already 90,000 people have been হচ্ছে আমাদের be verb, been affected by COVID-19। তার আমরা কি বুঝতে পারলাম প্যাসিভ সেন্টেন্সে যদি be verb থাকে এরপর অবশ্যই কি হবে মূল ভার্বের পাস্ট পার্সন ফর্ম ব্যবহৃত হবে। তারপর দেখো একটি হ্যাভিং বলি আমরা পাস্ট পার্টিসিপল, যেটাকে বলি আমরা হ্যাভিং এর পরে পারফেক্ট পার্টিসিপল, এই হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্সন ফর্ম ব্যবহৃত হবে। তাহলে হ্যাভিং ফিনিশড মাই ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু কলেজ, হ্যাভিং রয়েছে মূল ভার্বের পাস্ট পার্সন ফর্ম, তাহলে হ্যাভিং যেখানেই পাবে তারপরে মূল ভার্বের পাস্ট পার্সন ফর্ম ব্যবহৃত হবে। হি জয়েন্ট দ্য মিটিং হ্যাভিং ডান হিজ ওয়ার্ক, সে তার কাজটি কমপ্লিট করে মিটিংয়ে জয়েন করেছিল। তাহলে হ্যাভিং পরে কি রয়েছে মূল ভার্বের পাস্ট পার্সন ফর্ম। তাহলে আমাদের মনে রাখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্সন ফর্ম হয়, প্যাসিভ সেন্টেন্সে বি ভার্বের পরে পাস্ট পার্সন ফর্ম হয় এবং হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্সন ফর্ম হয়। জাস্ট এটি মনে রাখলে তোমাদের একটি রুলস দেখো, আমরা কখন ভার্বের শেষে আইএনজি এবং কখন ভার্বের পূর্বে টু ব্যবহার করব। অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ তখন সেন্টেন্সটি কি হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্সে পরিণত হবে। তাহলে আমরা জানি যে কোনো কন্টিনিউয়াস টেন্স মানেই মূল ভার্বের সাথে আইএনজি। এখানে দেখো আই এম রাইটিং এ রিপোর্ট অন প্রাইস হাইক, আই এম হচ্ছে একটা আমাদের বি ভার্বের পরে কি হবে মূল ভার্বের সাথে আইএনজি, রাইটতে কি হয়ে যাচ্ছে রাইটিং, আই এম রাইটিং এ রিপোর্ট অন প্রাইস হাইক। তারপরে দেখো হি হ্যাজ বিন ড্যাশ দ্য হোলি কোরআন ফর 2 hours, তাহলে কি সেন্টেন্স এটা অ্যাক্টিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সে আমার কি হবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে বি ভার্বের পর, আর বিন হচ্ছে একটা বি ভার্ব, তাহলে আইএনজি রিসাইটিং, হি হ্যাজ বিন রিসাইটিং হোলি কোরআন ফর 2 hours। তারপরে দেখো একটি সিম্পল সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে এবং অবজেক্টটি যদি নিজেই তার কর্ম সম্পাদনা করে তবে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা তোমরা ম্যাক্সিমাম সময় যে এই গ্যাপটা পেয়ে থাকো যে একটি সেন্টেন্সে দুটি ভার্ব থাকে এবং পরবর্তী ভার্বের সাথে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম এবং আইএনজি যোগ করে থাকি। তাহলে আমরা আইএনজি কখন যোগ করব যদি সেন্টেন্সে একটি অবজেক্ট থাকে এবং অবজেক্টটি নিজেই তার কর্মটি সম্পাদনা করে, তবে মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। এক্সাম্পল দেখো আই স দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, আই স আমি দেখেছি কাদেরকে বয়েজকে দেখেছি, খেলাটা কে করেছে বয়েজরা, তার মানে অবজেক্টটা নিজেই তার কর্মটি সম্পাদনা করেছে। আমার এখানে কি করতে হবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আই স দ্য বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড। দেখো আই নোটিস এ বেবি, আমি একটি বাচ্চাকে দেখেছিলাম ড্যাশ ক্রাইং ফর ইটস মাদার, তাহলে কে কান্না করতেছিল বেবিটি কান্না করতেছিল কার জন্য ফর তার মায়ের জন্য, তাহলে আমি বেবিটিকে দেখেছি তার মায়ের জন্য কান্না করতে, তার মানে বেবিটি তার কর্মটি সম্পাদনা করেছে, অবজেক্টিভ কর্ম সম্পাদনা করেছে, তার মানে এখানে মূল ভার্বের শেষে কি হবে আইএনজি যোগ করতে হবে। তবে সাবজেক্টটি যদি তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য কাজটি করে তবে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে। তবে এখানে দেখো আই উইল বাই এ ল্যাপটপ টু ডেভেলপ মাই টেকনিক্যাল স্কিল, তাহলে আই উইল বাই এখানে আমি ল্যাপটপটি কিনবো কার স্কিল বাড়ানোর জন্য আমার স্কিল বাড়ানোর জন্য, এখানে দ্বিতীয় কোনো অবজেক্ট নেই যে অন্য কেউ কাজটি করে ফেলছে, এখানে কাজটি কে করতেছে মূলত আমি নিজেই করছি, যার ধরুন এখানে মূল ভার্বের সাথে মূল ভার্বের বেস ফর্ম হবে। আই ওয়েন্ট টু ঢাকা টু মিট মাই ফ্রেন্ড, আমি ঢাকা গিয়েছি আমার বন্ধুর সাথে দেখা করার জন্য, এখানে অবজেক্ট কোনো কর্ম সম্পাদনা করতেছে না, তার মানে এখানে মূল ভার্বের সাথে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কি বুঝতে পারলাম যদি একটি সেন্টেন্সে একাধিক ভার্ব থাকে তবে দ্বিতীয় ভার্বের সাথে যদি অবজেক্টটি তার নিজের কর্ম সম্পাদনা করে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর যদি সাবজেক্ট নিজের উদ্দেশ্য কাজটি করে থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখতে হবে। ওকে, তারপর দেখো
টু ব্যতীত সকল প্রিপোজিশন কি আছে, অফ, ইন, অর, বাই, উইথআউট, বিসাইড, এভরিথিং পরে মূল ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। হি ইজ ফন্ড অফ ইটিং সুইট, ফন্ড অফ হচ্ছে প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি। উইদাউট পরে মূল ভার্বের সাথে আইএনজি। উইদাউট স্লিপিং প্রপারলি অ্যাট নাইট ইউ কান্ট ওয়ার্ক অ্যাট ডে। তবে মনে রাখতে হবে উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু এবং ডিভোটেড টু, যদি এই ওয়ার্ডগুলো থাকে এরপর অবশ্যই কী করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যদি এই ফ্রেজগুলো থাকে শুধু তোমাদের এই কয়েকটা ওয়ার্ড মনে রাখলেই চলবে। এদের পরে শুধু টোর পরে আইএনজি হবে, অন্য সব ক্ষেত্রে টোর পরে ভার্বের বেস ফর্ম হবে। এক্সাম্পল, আই কল্ড হিম উইথ এ ভিউ টু টকিং টু হিম। তাহলে এখানে দেখো উইথ এ ভিউ টু মূল ভার্বের সাথে আইএনজি। মাই ফাদার গট ইউজ টু ওয়াকিং, টু রয়েছে মূল ভার্বের সাথে আইএনজি, ইন দ্য মর্নিং। এখন দেখো হোয়াইলের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে হোয়াইলের পরে যদি তুমি কোনো সাবজেক্ট দেখতে না পাও, শুধু একটা গ্যাপ ভার্ব থাকে, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হোয়াইল ইটিং ইজ স এ বার্ড, হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নেই, শুধু ভার্ব, তাহলে আইএনজি। হোয়াইল হি, এখানে কে রয়েছে, হি রয়েছে, সেম সেন্টেন্স বা এখানে সাবজেক্ট রয়েছে। তার কারণ আমি বলেছি যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়াইল হি ওয়াজ ইটিং হি স এ বার্ড। কখন আমরা ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস বা কখন ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম ব্যবহার করব। যদি এটা সহজ, তারপর অনেক সময় আমরা এটা ভুল করে ফেলি। প্রথমত দেখো, সাবজেক্টের হেড ওয়ার্ড অনুসারে আমরা ভার্ব ব্যবহার করব। হেড ওয়ার্ড সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, হেড ওয়ার্ড প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আর এটা সমস্যা তখনই হয় যখন আমাদের সাবজেক্টটা কি থাকে, কোনো নাউন ফ্রেজ থাকে, একাধিক ওয়ার্ড মিলে যখন কোনো সাবজেক্ট থাকে তখন আমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলি যে সাবজেক্টটা সিঙ্গুলার অর প্লুরাল। এখানে খেয়াল করো, দ্য কালার অফ হার আইস ড্যাশ ব্লো, এখানে আইস তুমি দেখে কি করে দেবে, এখানে আর দিয়ে দেবে, তাহলে কি হবে, এখানে আর হবে অবশ্যই না, কারণ আমাদের সেন্টেন্সটাকে বুঝতে হবে। দ্য কালার অফ হার আইস, তার চোখের রং, এখানে তুমি বাংলাটা করো, দ্য কালার অফ হার আইস, তার চোখের রং, চোখগুলোর কাকে বোঝা যাচ্ছে, রংকে বোঝানো হয়েছে। তাহলে বাংলা উচ্চারণ করার পরে যে শব্দের অর্থ তুমি সবার শেষে উচ্চারিত হবে, ওইটাই আমাদের এই সাবজেক্টের হেডওয়ার্ড। ওকে, তাহলে দেখো, দ্য কালার অফ আর আইস, তার চোখের রং কি সিঙ্গুলার, ভার্ব কি হবে এখানে সিঙ্গুলার, এবার আমরা কি দেবো, এখানে ইজ দেবো। আর এখানে দেখো, দ্য ম্যাঙ্গোস অফ দ্য বাস্কেট ড্যাশ রিপেন, দ্য ম্যাঙ্গোস মানে কি আমগুলো, অফ দ্য বাস্কেট আবার কি সিঙ্গুলার, এর কি বোঝানো হয়েছে যে বাস্কেটের আমগুলো, শেষে কি উচ্চারণ হয়েছে আমগুলো, তার মানে ভার্ব কি হবে এখানে আর রিপেন। তারপর দেখো, টু ওয়াক অ্যাট মর্নিং মেক্স এ ম্যান হেলদি, এখানে মেক্স দেওয়া হয়েছে, মেকের পরিবর্তে মিক্স। কেন মিক্স দেওয়া হয়েছে, কারণ টু প্লাস ভার্বের বেস ফর্ম যেটা বলি আমরা ইনফিনিটিভ অথবা ভার্ব প্লাস আইএনজি যদি জিরান্ট সাবজেক্ট হিসাবে থাকে তাহলে অবশ্যই এটা সিঙ্গুলার সাবজেক্টের আচরণ করে, এই জন্য আমরা কি দিয়েছি, এখানে মিক্স দিয়েছি। ওকে, তারপরে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হয়, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। আমাদের থার্ড পারসন সিঙ্গল নাম্বারটা কি, এই কয়টা চারটা মাত্র। একটা কি, হি মানে কি ছেলে বা পুরুষ যেটাই মনে করো, তো সে মানে মহিলা বা মেয়ে, আর ইট মানে কি, দুটো একটাও না, যেমন জড় বস্তু বা ইতর প্রাণী বা শিশু, এই কয়টা। আর নেম মানে কি, যে কারো নাম। তাহলে এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গল নাম্বার। এদের পরে কি হবে, ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। হি টিচেস দ্য স্টেট বয়েজ অ্যাট নাইট, সে রাতেবেলা পথ শিশুদেরকে পড়ায়। তাহলে এখানে দেখো, হি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এই জন্য কি হয়েছে, ভার্বের সাথে ইয়েস হয়েছে। অর্থাৎ ইয়েস কখন হবে, যখন তোমার ভার্বটির শেষে সিএইচ ডাবল এস ও এক্স থাকে, তাহলে আমাদের কি করতে হবে, ইএস যোগ করতে হবে, অন্যথায় শুধু এস যোগ করলেই হবে। ইট ইন্সপায়ার্স দেম গ্রেটলি, এটা তাদেরকে ব্যাপকভাবে উৎসাহিত করে। তো ফাইনালি দেখো, এটা একটু মনোযোগ সহকারে দেখবে, রিলেটিভ প্রনাউন হো, হুইচ, হোয়াট, দ্যাট, এর পরের ভার্বটি রিলেটিভ প্রনাউন এর ঠিক পূর্বে নাউন বা প্রনাউন অনুসারে বসে, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট অনুসারে এটা বসবে। অ্যান্টিসিডেন্টটা কি, এখানে দেখো, সাইফা হো ড্যাশ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ উইল গেট জিপি 5। তাহলে সাইফা হো দ্বারা আমি কাকে বোঝাচ্ছি,
সাইফাকে। তাহলে এই সাইফাই হচ্ছে এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট তোমার যে ফর্মে থাকবে আমাদের ভার্বটা সেটাই দেওয়া লাগবে। অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। মতো হো দ্বারা আমার কি হয়, সিঙ্গুলারও হয় প্লুরাল হয়, বাট হোটা ডিপেন্ড করবে কার উপরে, এই অ্যান্টিসিডেন্টের উপর। তাহলে সাইফা ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ উইল গেট GPA 5। তারপর সেন্টেন্সে দেখো, ইট ইজ আই হো ড্যাশ ইউর ইংলিশ টিচার। এখানে হোর পরে কি ব্যবহার করেছিলাম আমরা, ইজ, আর এখানে সেম হো, আর এখানে কি হয়ে গেল এম। কেন এম হলো, মানে এখানে হচ্ছে হোর অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি আই, আমি হো দ্বারা কাকে বোঝাচ্ছি, আই কে বোঝাচ্ছি। তা আয়ের পরে আমরা কে ব্যবহার করি, এম। তুমি মনে করো এটা হোটাকে তুমি দেখে রাখলো, তাহলে কি হয়, ইট ইজ আই, আয়ের পর কি হয় আই এম, তাহলে আয়ের পরে আমরা এখানে এম ব্যবহার করেছি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে সবসময় ইট ইজ পর যাই থাক, যে কোনো ফর্মে থাকতে পারে, যে কোনো নাম্বারে থাকতে পারে, বাট আমাদের খেয়াল করতে হবে এই অ্যান্টিসিডেন্টটা যে সিঙ্গুলার বা প্লুরাল যে ফর্মেই থাকুক আমাদের ভার্বটা সেই ফর্মেই দিতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মডেল অক্সিলারি ভার্ব নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি, তারপর তোমাদের সুবিধার্থে আমি সবগুলো রুলস আবার এখানে একত্র করে রেখেছি। দেখো, মডেল প্লাস B1। তো সাধারণত মডেলের পরে সাধারণত সবসময় মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে, এটা মনে রাখতে হবে। মানে আই উইল বাই এ ল্যাপটপ, এখানে কি রয়েছে উইল, উইলের পরে কি থাকবে, সবসময় কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। উই মাস্ট, মাস্ট পরে কি হবে, বেস ফর্ম হবে। যদি অ্যাক্টিভ সেন্টেন্স থাকে তাহলে সবসময় মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। ওকে, তারপর দেখো, মডেল প্লাস বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তবে সেন্টেন্সটা কি হওয়া লাগবে, পেসিভ হওয়া লাগবে। পেসিভ হলে তোমার কি শ্যাল বি, ক্যান বি, উইল বি, মাইট বি, যে কোনো বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। এ ল্যাপটপ উইল বি বট বাই মি, ল্যাপটপ উইল বি পরে আমরা কি ব্যবহার করেছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ইট মাস্ট বি স্টপড বাই আস, তাহলে এটা কি সেন্টেন্স হয়ে গেছে, প্যাসিভ সেন্টেন্স। ইট মাস্ট বি পরে স্টপ মূল ভার্বের সাথে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট এখানে এটা যদি তুমি আবার সবসময় করো তাহলে সমস্যা হতে পারে। ধরো মডেল প্লাস বি ভার্ব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, কি দেওয়া আছে, প্যাসিভ ফর্মে। আবার যদি অ্যাক্টিভ ফর্ম থাকে, যেমন আই উইল বি বাইং এ ল্যাপটপ, এটা কিন্তু কি হয়ে গেছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমাদের মনে রাখতে হবে যদি প্যাসিভ ফর্ম থাকে তবেই আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহৃত হবে বি ভার্বের পরে। আর যদি অ্যাক্টিভ ফর্মে থাকে তাহলে বি ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। তবে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় যেটা স্টাডি করে দেখা গেছে যে তোমাদের শ্যাল বি, উইল বি এই দুইটার ফর্মেই সবসময় থাকে। ওকে, তারপর দেখো, মডেল প্লাস হ্যাভ প্লাস B3, যে মডেল যদি থাকে আর পরে যদি হ্যাভ থাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। আমরা এর আগে পড়েছি হ্যাভ এ সেট থাকলে আমরা কি ব্যবহার করি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। ওকে, দেখো, আই উইল হ্যাভ বট এ ল্যাপটপ, আর এই সেন্টেন্সটা যদি তোমার প্যাসিভ ফর্মে হয় তাহলে কি হবে, এ ল্যাপটপ উইল হ্যাভ বিন বাই মি। দেখো, এ ল্যাপটপ উইল হ্যাভ রয়েছে, হ্যাভের পরে আমরা কি ব্যবহার করছি, বিন। বি কেন, এটা অক্সিলারি ভার্ব, বি ভার্ব, তারপরে বি ভার্বের পরে আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো, হ্যাভের পরে আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে কি বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি বিন, তারপরে আবার ভি ভার্বের পরে আবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে মডেল প্লাস ভার্বের বেস ফর্ম, মডেল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মডেল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যদি তুমি এই কয়েকটা রুলস ভালো মনে রাখো তাহলে আশা করা যায় রাইট ফর্ম অফ ভার্বস তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে এবং তোমাদের 80% মার্কস তোমরা এখান থেকে বা 90% মার্কস তোমরা রাইট ফর্ম ভার্বস থেকে তুলে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ক্লাস হবে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে। আশা করি তোমরা ক্লাসটি করবে এবং তার পরবর্তী আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলোর এক্সারসাইজ করব।